আগামীকাল আমাদের পলিট ব্যুরো মিটিং আছে দিল্লিতে, তারপর কেন্দ্রীয় কমিটির বৈঠক আছে 3 দিন, তারপরে কলকাতায় ফিরে এসে আমাদের রাজ্যের বর্ধিত অধিবেশন হবে সিপিআইএমের রাজ্য কমিটির। সেটা অবশ্য 3, 4, 5 হাওড়ায় ইতিমধ্যে আমি জানিয়েছি, হাওড়ার জেলায়। তো সেখানে দেখলাম এর মধ্যে কতগুলো বিষয় আছে, তাদের সঙ্গে দেখা হবে না। তাছাড়া আজকে আমাদের কি বলে খুব বেশি উপাচার থাকবে না, আচারও নয়, কিন্তু এই বিজয়ের পরে মিষ্টি মুখ হয়, সেই সুযোগও তোমাদেরকে ডেকে নেওয়া হলো। 1, 2 হচ্ছে আমরা এখানে যখন দুর্গা পুজো হয়, শুধু বাংলায় নয়, যেখানে যেখানে বাংলাভাষী মানুষ আছেন গোটা বিশ্ব জুড়ে, আর আমাদের আশেপাশের রাজ্যেও, শুধু বাংলা বললে হবে না, উড়িষ্যা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ পর্যন্ত, মধ্যপ্রদেশের একটা অংশ পর্যন্ত। আবার একই সময় গুজরাতের নবরাত্রি হয়, গোটা উত্তর ভারতের দশেরা হয়। আমি এটা বললাম এই জন্য, এই একটা উৎসব, হিন্দু ধর্মের উৎসব, কিন্তু তার মধ্যে বৈচিত্র্য আছে। নবরাত্রিতে উপোস করে, খাওয়া দাওয়া করে না, গরবা ডান্স করে। আমি দুঃখ প্রকাশ করছি, ডান্স করতে গিয়ে অনেকেই হার্ট অ্যাটাক করে মারা গেছে। সাধারণভাবে গুজরাতের স্বাস্থ্য খুব ভালো নয় গুজরাতের মানুষের। আবার এখানে ব্যাপক অংশের মানুষ অংশগ্রহণ করে, নানা রকমের মণ্ডপ সজ্জা হয়, খাওয়া দাওয়ার স্টল তার থেকে বেশি, যতগুলো মণ্ডপ হয় তার থেকে বেশি খাবার স্টল হয়। এটাই গণতন্ত্র। আমরা বলি শত ফুল বিকশিত হোক। এরই মধ্যে আবার যখন দশেরায় রাবণের দহন করা হয় পুতলাকে বলে ওরা, তখন দাঁড়িয়ে আদিবাসীর মধ্যে এই ঝাড়খণ্ডে, বাংলায় এমন কিছু অংশ আছে যারা হুজুর দুর্গা পালন করে, অসুরের জন্য ক্রন্দনরত হয়। এই সব মিলিয়ে আমাদের সংস্কৃতি। আজকে আরএসএস প্রধান মোহন ভাগবত মার্ক্সবাদী সংস্কৃতিকে আক্রমণ করছেন। সব ছেড়ে দিয়ে এখন দেশের সবচেয়ে বড় বিপদ এটাই। আমি যে নানা রকমের উৎসব বললাম, আরএসএস অনেকে জানে না, পশ্চিমবঙ্গের লোক নতুন চিনছে বলে, তারা কিন্তু দুর্গা পুজো করে না, তারা কিন্তু দশেরাও করে না, তারা কিন্তু নবরাত্রিও করে না। আমরা যখন এখানে দশভুজা ধারিণী, অস্ত্রধারিণী, তাকে মহিষাসুর মূর্তি হিসেবে পুজো করা হয়, আরএসএস দেবী নেই, শুধু অস্ত্রকে পুজো করে। ওরা বলে শস্ত্র পূজা। গান্ধীজি যখন এখানে বলেছেন অহিংসা পরম ধর্ম, গৌতম বুদ্ধ যখন বলেছেন, তখন আরএসএস মনে করে অস্ত্র পূজাটাই বড় কথা, অস্ত্রধারিণী নয়। এবং প্রত্যেক বছর এই অস্ত্র পূজা নাম করে তারা নিজস্ব যে ভাবনা চিন্তা, আর এখন তো মিডিয়ার দৌলতে সেগুলো লাইভ টেলিকাস্ট হয়। কি বলেছেন তিনি, আমি সব বিষয়ে যাব না, যাতে আগামী নির্বাচনে বিজেপিকে জেতানো যায়, তার জন্য একটা হিন্দুত্ববাদী একটা ভাবধারা গড়ে তোলা যায়, একটা উস্কানি দিয়ে উস্কে দেওয়া যায় ধর্মীয় উন্মাদনা, তার মধ্যে দিয়ে যাতে বিজেপি জেতে। কারণ ভারতীয় জনতা পার্টি নিজস্ব উদ্যোগে, নিজস্ব শক্তিতে এবং কেন্দ্রীয় সরকারের সমস্ত শক্তিকে ব্যবহার করেও, প্রধানমন্ত্রীর মুখের ছবি দেখিয়েও আজকে খুব ভালো অবস্থায় নেই যে তারা জিততে পারে। তাই এখন পর্দার আড়াল থেকে আরএসএসকে সামনে চলে আসতে হচ্ছে, যারা বলে আমরা কোনো রাজনৈতিক সংগঠন নই, আমরা শুধু সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় সংগঠন। এটাই তো হিডেন এজেন্ডা আজকে বলতে হচ্ছে, কারণ তিনি তার মধ্যে দাঁড়িয়ে বলছেন মার্ক্সবাদী সংস্কৃতি বলে আশা করেছেন। মার্ক্সবাদী সংস্কৃতি কী? কারণ উনি বলছেন এক দেশ, এক জাতি, এক ধর্ম, এক দল, এক নেতা। আর আমরা এটা শুধু মার্ক্সবাদী নয়, আমাদের নবজাগরণ থেকে, স্বাধীনতা আন্দোলনের মধ্য থেকে এখানে যে সাংস্কৃতিক ভাবধারা গড়ে উঠেছে, আমরা বলি বহুত্ববাদ, মাল্টিকালচারালিজম, মিশ্র সংস্কৃতি। উর্দুতে বলে মুস্তাহরকা তেহজিব, হিন্দিতে বলে মিক্সড কালচার। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য খুঁজতে হয়। যারা ঐক্য বিরোধী তারা এই বৈচিত্র্যকে স্বীকার করে না, তারা একমুখীনতায় বিশ্বাস করে, ইউনিফর্মিটি। আমি আগেই বললাম যে একটা উৎসবকে ঘিরেই একই ধর্মের মধ্যে নানা রকমের বৈচিত্র্য আছে। শুধু তাই নয়,
উপাচার দেখো তুমি দুর্গা পূজার মধ্যে, তাহলে অষ্টমীর পুজো, নবমীর পুজো, এসব আমার থেকে বেশি অন্য তোমরা জানবে। সেখানে দাঁড়িয়ে নানা রকমের উপাচারে সাজানো হয়, একরকম প্রসাদ হয় না, একরকম ভোগ হয় না। গুজরাতে বলছে যে তুমি নবরাত্রির ধারে কাছে কোনো আমিষ খাবার থাকবে না, আর এখানে আমি এরকম বন্ধুর বাড়িতে গিয়েছি যেখানে জোড়া ইলিশ দিয়ে ভোগ হয় অষ্টমীতে। তাহলে এই বৈচিত্র্যকে স্বীকার করতে হয়। এটা মার্ক্সবাদীরা ঠিক করে দেয়নি। গোটা বিশ্বে যেখানে নানান জাতি, ধর্ম, ভাষা, জনগোষ্ঠীর মানুষ আছে, তাদের মধ্যে যদি ঐক্য করতে হয়, শান্তি করতে হয়, সম্প্রীতি করতে হয়, তাহলে তার প্রত্যেকের অধিকার, মর্যাদা, রীতি নীতিকে স্বীকার করতে হয়। হিন্দু ধর্মের নাম করে আরএসএস, সংঘ পরিবার, মনুবাদীরা তারা তপশিলি জাতি, আদিবাসী অধিকারকে স্বীকার করে না। তাদের যে জীবনধারা আলাদা, তাদের যে মর্যাদার প্রশ্ন আছে, তাদের ভাষা উপভাষার প্রশ্ন আছে, তাদের নিজস্ব সাংস্কৃতিক ধারা আছে, সেটাকে স্বীকার করে না। একটা হিন্দুত্ববাদী ওভারআর্চিং একটা তার মধ্যে আমরার মধ্যে সবাইকে ঢোকাতে চায় একটা টানেলের মধ্যে, টানেল ভিউ। মার্ক্সবাদী এই কথাই বলেছে, আমরা বামপন্থীরা এই কথাই বলি যে সবাইকে নিয়ে চলতে হবে, সবাইকে অধিকার দিতে হবে। আর তাহলে উজ্জয়নে দেখেছ টিনএজার মেয়েকে তপশিলি জাতির দলিত কন্যা, তাকে গণধর্ষণ করেছে, শুধু তাই নয়, সে তো আবার ধর্ষিত হলো কারণ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে উলঙ্গ, কেউ সামনে এসে সাহায্য করলো না, ফিরিয়ে দিল ঘর থেকে, কারণ সে দলিত, কারণ সে ধর্ষিতা। আর আজকে দাঁড়িয়ে তার অবস্থা হয়েছে, আমি মিডিয়াগুলোকে বলবো, এত সব হয়েছে এর মধ্যে দাঁড়িয়ে কোথাও কুমারী পূজা হচ্ছে, কোথাও মাতৃবন্দনা হচ্ছে, তো সেখানে ওই দলিত কন্যা আজকে সেই গ্রামে সেই পরিবারের সঙ্গে কেউ কথা বলে না, কারণ তারই দোষ হয়ে গেল, তাকে একঘরে করে দেওয়া হয়েছে। আর সরকার কি বলেছিল যখন হয়েছে আমরা ক্ষতিপূরণ দেব, বিজেপি বলেছিল এবং সরকারও বলেছিল। সরকার কি ক্ষতিপূরণ দিয়েছে জানো? তাকে 600 টাকা মান্থলি পেনশনে একটা স্কিম আছে সরকারের, তাতে নামভুক্ত করে দিয়েছে, সে 600 টাকা করে মাসে পাবে। আর বিজেপি সবচেয়ে ধনী দল বিশ্বের, সে 1500 টাকা দিয়েছে তাকে ক্ষতিপূরণ। খবরের কাগজে তো 1500 শব্দের বেশি প্রবন্ধ লেখা হয়েছে ক্ষতিপূরণ যে দিচ্ছে বিজেপি। আমাদের এখানে আমাদের মুখ্যমন্ত্রীকে আমরা সমালোচনা করতাম এবং এখনও করি যে ধর্ষিতার রেট বেঁধে দিয়েছিলেন, আর বিজেপি সেই রেটটাকে কোথাও কমিয়ে দিয়েছে দলিত বলে। আর তারা বলবে সব এক সংস্কৃতি, এক জায়গায় আছি আমরা ধর্মের নামে। এইটাকে যেহেতু মার্ক্সবাদীরা ধরিয়ে দিচ্ছে, ওদের অর্থনীতি যেভাবে বেকারি বাড়ছে, দারিদ্র্য বাড়ছে, ক্ষুধা বাড়ছে, যেভাবে ছোট ছোট দোকানদার, ছোট ব্যবসায়ী সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ছোট ছোট উদ্যোগ, কল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শুধু আদানি আম্বানি ফুলে ফেঁপে উঠছে, তার বিরুদ্ধে বামপন্থীরা বলবে, মার্ক্সবাদীরা বলবেই। সুতরাং আরএসএস যাদের দ্বারা স্পন্সার, যাদের টাকায় এত হইচই, সেটা তাদের এত কথা। সবচেয়ে বেশি বিদেশি টাকা পায় এখন যে দল, যে সংগঠন, তার নাম হচ্ছে আরএসএস। আমরা তো চ্যালেঞ্জ করেছিলাম গুজরাট গভর্নমেন্টের সময়, যখন আমরা যুক্তফ্রন্ট সরকারকে সমর্থন করেছিলাম, তখন একটা তদন্ত কমিটি হয়েছিল, পার্লামেন্ট প্রাইম মিনিস্টার অফিসে একটা কমিটি করা হয়েছিল, আমি তার চেয়ারম্যান ছিলাম, যে গোটা দেশে কোন কোন সংস্থা বিদেশ থেকে কি সাহায্য পায়। বিদেশ আর বিদেশি সম্পর্কে ভয় দেখাচ্ছে আরএসএস এখন। যেই গুজরাট গভর্নমেন্ট গেল, বাজপেয়ী গভর্নমেন্ট এলো, মমতা ব্যানার্জি তার সঙ্গে অংশগ্রহণ করেছিলেন, তৃণমূল কংগ্রেস সেই কমিটিকে বাতিল করে দিল। আমি নিজে তখন বলেছিলাম যে আমি থাকবো না, অন্য কেউ থাকবে। নায়ার ছিলেন প্রবীণ সাংবাদিক, সে চেয়ারম্যান হবে, কিন্তু বিজেপি কিছুতেই ওই তদন্ত কমিটিকে এগোতে দিল না। ওরা আজকে মূল্যবোধের কথা বলবে আর বিদেশি সাহায্যের কথা বলবে। 1997-98 কথা বলছি আমি। 2005 আপনারা জানেন, এখন এই যে সব মহুয়া মৈত্র, তার নিয়ে চিঠি আর দুবে, এইসব নিয়ে হচ্ছে এথিক্স। পার্লামেন্টে টাকার খেলা হচ্ছে, এই কথা আমরা তুলি, আমি নিজে তুলি রাজ্যসভায়। মিস্টার চ্যাবন তখন পার্লামেন্টের মিনিস্টার রাজ্যসভায়। তারপরে প্রথম এথিক্স কমিটি তৈরি হয়, যা হয় একটা কমিটি হয়ে গেলে ব্যাস ধাওয়া চাপা হয়ে গেল, ওটিকে কমিটি দেখবে যে কর্পোরেট কীভাবে টাকা দিয়ে সংসদীয় পার্লামেন্টারি প্রসিজিওরকে ইনফ্লুয়েন্স করছে।
উদার অর্থনীতির জমানায়। রাজ্যসভা এথিক্স কমিটির পরে লোকসভা এথিক্স কমিটি তৈরি হয়, তারপরে যা হয় কমিটি। আমরা নারদার সময় দেখলাম কমিটি বৈঠক করে না। মমতা ব্যানার্জি আদবানির মানসপুত্রী, আদবানিজি তখন ছিলেন চেয়ারম্যান, স্পিকার, পার্লামেন্ট সেক্রেটারিয়েট, তার ওই নারদা.com-এ যেখানে আজকে বিজেপির নেতা আছে, তৃণমূলের নেতা আছে, মন্ত্রী, এমএলএ, এমপি, মেয়র সব যুক্ত ছিল, টাকা নিয়েছে প্রকাশ্যে প্রশ্ন করার জন্য নাম করে, বিষয় তুলে দেওয়ার নাম করে, টেন্ডার পাস করার নাম করে। তাদের মধ্যে যারা পার্লামেন্টের মেম্বার ছিল তাদের জন্য এথিক্স কমিটি বসে শাস্তি দেওয়া উচিত ছিল, দেয়নি। কী করে দেবে? কারণ 2005-এ যখন ওই কোবরা পোস্ট স্টিং অপারেশন হয়েছিল একটা বড় চ্যানেলে, অনেক দিন খেটে, প্রায় 7-8 মাস খেটে তারা একটা স্টিং অপারেশন করে অসংখ্য প্রায় 900টা ফোন করেছিল, বিভিন্ন দল মিলে তারা তৈরি হয়েছিল, এমপি বিভিন্ন লোকের সঙ্গে যোগ করেছিল, একটা কোম্পানি তৈরি করে তারপরে তারা সফলভাবে প্রশ্ন করিতে পেরেছিল কর্পোরেটের ফিকটিসিয়াস কোম্পানির নামে। সে কোম্পানি অস্তিত্ব করে না। 5 জনের কমিটি করে দিয়েছিলেন সোমনাথ চ্যাটার্জি। যেদিন দেখানো হয়েছিল টেলিভিশনে, যেদিন দেখিয়েছে হয়েছে, তার পরের দিন কমিটি ফর্ম হয়েছিল। আমরা বলতাম পঞ্চপাণ্ডব। আমরা 5 জন মিলে কয়েক মাস এই সমস্ত সিডি সব দেখে নিয়ে, এথিক্স কমিটি দরকার নেই, অ্যাডহক কমিটি করে দেওয়া হয়েছিল দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য। এবং তারপরে তাদেরকে 10 জনকে পার্লামেন্ট থেকে বার করে দেওয়া হয়। এটাই স্পিকারের ভূমিকা ছিল। আর আমরা নারদার ক্ষেত্রে দেখলাম ও স্যামুয়েল ম্যাথিউসকে বারবার ডাকা হচ্ছে, তার বিরুদ্ধে কেস করা হয়েছে, কিন্তু যাদের বিরুদ্ধে কেস তারা কেউ বিজেপির নেতা, কেউ কেন্দ্রীয় মন্ত্রী, কেউ এমপি, কেউ বিরোধী দলের নেতা, কেউ মেয়র, কেউ আরও সব আছে। তো এ তো বুকের পাটা বেড়ে গেছে। এবং আপনার জানা উচিত এই 5 জনের কমিটির মধ্যে বিজয় মালহোত্রা ছিলেন, বিজেপির প্রতিনিধি। বিজেপির তরফ থেকে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছিল, যেভাবে বার করে দেওয়া যায় না। এটা তো নারদা বলে নয়, কারণ 10 জনের মধ্যে 6 জন বিজেপি ছিল। তো তারা কী করে এথিক্স বলবে আর মরাল কথা বলবে? আজ পর্যন্ত আরএসএস বলেছে এটা অন্যায়। পরে তারা কোর্টে গিয়েছিল, কোর্ট তো বলেছে না, ওই কমিটি যে বার করে দিয়েছে এটা ঠিক করেছে। তার সোমনাথ চ্যাটার্জি স্পিকারের বিরুদ্ধে কেসে গিয়েছিল যে বার করে দেওয়া অন্যায় হয়েছে। 2 বছর মধ্যে সুপ্রিম কোর্ট বলেছিল না, শুধু তাই বলেনি, এখনও কেস চলছে। বলেছিল ওদের বিরুদ্ধে শুধু বার করে দিলে হবে না, যারা টাকা খেয়েছিল তাদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস করতে হবে। এখনও ক্রিমিনাল কেস চলছে। তারা দ্বিতীয়বার পার্লামেন্টে দাঁড়াবার সাহস পায়নি, দাঁড়াতে পারে না। অথচ আমরা দেখলাম আমাদের রাজ্যের তৃণমূল এবং বিজেপির নেতারা হাতে নাতে ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, দলও নেয়নি, ক্রিমিনাল কেসও করেনি পুলিশের, এবং পার্লামেন্টের ব্যবস্থা নেয়নি বা অ্যাসেম্বলি ব্যবস্থা নেয়নি, যার ফলে এদের সাহস বেড়ে গেছে। এখন এই কর্পোরেট ইনফ্লুয়েন্সটা অনেক বেশি করে সংসদীয় ব্যবস্থায় কাজ করছে। শুধু প্রশ্ন স্পন্সর নয়, এখন তো এমএলএ এমপি স্পন্সার হয়। এই দলগুলোকে বলে দেওয়া হয় বিভিন্ন কোম্পানির তরফ থেকে যে অমুককে ক্যান্ডিডেট করো, আমি এর পেছনে আছি। একজনের বদলে আরও 3 জনকে জেতানোর দায়িত্ব নিচ্ছি টাকা পয়সার। এইভাবে টাকা পয়সা মানি ম্যাটার্স হইচই করে হয়। এবারে আমরা দেখলাম এত হইচই কেন হচ্ছে, কারণ আদানির নাম ইনভলভ। আদানি, মোদি, গুজরাট সব এক লাইনে দাঁড় করে দিয়েছে। আমি কোনো মহুয়া মৈত্রকে ডিফেন্ড করছি না, কিন্তু আদানির নামে যেই প্রশ্ন করবে, দেখা গেল রাহুল গান্ধী মেম্বারশিপ খারিজ করে দিয়েছে। আর এখানে এখন দ্রুত রাতারাতি এথিক্স কমিটির বৈঠক ডাকা হয়েছে, যে এথিক্স কমিটি 10 বছর ধরে ঘুমোচ্ছে। এটাই হচ্ছে সিলেক্টিভ। তার মধ্যে দাঁড়িয়েও সাধারণত এই কমিটির কাজগুলো হয় ইন ক্যামেরা, ভেতরে হয়, পার্লামেন্টের সেশন বাইরে হয়, টেলিকাস্ট হয়। কিন্তু কী করে এই চিঠি, কাউন্টার চিঠি আগে থেকে বাইরে চলে আসলো? তারপরে কোনোটা ইন্টারেস্ট কাজ করছে, এটা তো গোপন থাকার কথা। যখন রিপোর্ট আসবে সেটা বাইরে আসবে। যে অভিযোগ আছে সেই অভিযোগ দেখলে বোঝা যাবে এটা স্পন্সার্ড বাই আদানি। আমি পরিষ্কার বলছি, আমি তো চাই যাতে আমাকে প্রিভিলেজ কমিটি ডাকুক। আগেও কয়েকবার নোটিশ দিয়েছে, চিঠি দেখলেই বোঝা যায়। কিন্তু সবচেয়ে তাজ্জব লাগে, একজন ভোকাল মেম্বার মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেসের, কিন্তু তৃণমূল চুপ।
এত মুখরা মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের সম্রাজ্ঞী, এত মুখর তার জোয়ান নেতা, তাজা নেতা, কয়লার টাকা খাওয়া, কিন্তু একটা কথা বলছে না। দানিশ আলী আপনারা জানেন, তাকে যখন বিজেপি গালাগাল দিয়েছিল, বিজেপির ভেদরি, তখন যেরকম অভিযোগকারী, অভিযুক্ত এসব মিশিয়ে দেওয়া হয়েছিল দলীয় রাজনীতির কারণে। বিএসপির মেম্বার দানিশ আলী, কিন্তু বিএসপি দল একটা স্টেটমেন্ট পর্যন্ত দেয়নি এটা অন্যায় হয়েছে বলে, গোটা দেশ বলেছে অন্যায়। আর এথিক্স কমিটি ডেকেছে উল্টে যাকে গাল দেওয়া হয়েছে তাকে দোষী করার জন্য, বিদ্রোহীকে নয়। আর বিদ্রোহীকে এখন ক্যান্ডিডেট করে দিয়েছে বিজেপি। এই দলগুলো অবস্থা কি এটাতে বোঝা যায়। এই একইভাবে তৃণমূলও সে তার দলের মেম্বারের কাছে পক্ষে দাঁড়ায়নি। তৃণমূলের হয়ে যারা গলা ফাটায় তাদেরকে বলি, শিক্ষা নাও। পিসি ভাইপোকে ছাড়া আর কাউকে বাঁচাবে না, একে একে সবাইকে নিবিচে দেউটি। কোন প্রশ্ন? রাজ্যে নতুন একটা কেলেঙ্কারির খোঁজ পাওয়া গেছে, রেশন কেলেঙ্কারি, এবং শাসক ঘনিষ্ঠ একজন ধৃতকে জেরা করে আন্তর্জাতিক চক্রেরও যোগ পাওয়া গিয়েছে। আন্তর্জাতিক চক্রের যোগ নতুন বলতে পারো, রেশন কেলেঙ্কারি তো গত কয়েক বছর ধরে আমরা বলছি। খাদ্যমন্ত্রীকে সরিয়ে দেওয়া হয়েছিল, এই জন্যই নতুন যে খাদ্যমন্ত্রী আছে তার বিরুদ্ধে আমরা বলেছি। এটা চক্র একটা, আমি নাম ধরে বলছি। জ্যোতিপ্রিয় মল্লিক 10 বছর ধরে খাদ্যমন্ত্রী, এখন রতিন ঘোষ। ইডি সিবিআই যখন গিয়েছে তখন মিডিয়ার নজরে এসছে অসংখ্য ভুয়ো রেশন কার্ড, চাল সংগ্রহ থেকে, চালে ভেজাল দেওয়ার থেকে, প্লাস্টিক চাল পাথর মেশানোর থেকে আরম্ভ করে, মিড ডে মিলের চাল চুরি করা থেকে শুরু করে, আইসিডিএসের খাবার চুরি করার থেকে নাম করে, চাল মিল তার থেকে চাল কেনা, তৃণমূলের নেতাদের ফোড়ে চাষিদের কাছ থেকে চাল না কেনা, এবং তারপরে হচ্ছে রেশনে কম দেওয়া, এবং গোডাউন থেকে বেরিয়েছে রেশন দোকানে পৌঁছয়নি। এরকম অসংখ্য ভুরি ভুরি অভিযোগ আছে। এগুলো অর্গানাইজ ক্রাইম সিন্ডিকেট। যেমন গরু পাচারের কথা বলেছি প্রথম থেকে, অর্গানাইজ ক্রাইম সিন্ডিকেট, এরকম এই রেশন কেলেঙ্কারিতে হচ্ছে একটা অর্গানাইজ ক্রাইম সিন্ডিকেট। একাধজনের নাম চলে এসছে। আর এরাই জোর করে বলেছিল না, এই খাদ্যমন্ত্রী এসে প্রাক্তন, যে সিপিএমের সঙ্গে কথা বলবেন না, মিটিংয়ে বসবেন না, চায়ের দোকানে যাবেন না, খাবার নেমন্তন্ন বাড়িতে গেলে ওর সঙ্গে পাশে বসবেন না, কারণ সিপিএম তো ধরিয়ে দেবে, বলে দেবে তো অন্যায়টা কী হয়েছে। এটা ক্রাইম সিন্ডিকেট। আরও তলায় গেলে দেখবে আরও অনেক রকমের যোগাযোগ আছে। কিন্তু ইডি সিবিআইয়ের কাছে আমরা যেদিন গেছিলাম সেই দিনই তো প্রথম তদন্তরা ছাপা মারলো আর কি, 5 অক্টোবর। কিন্তু এইরকম শুধু গেল আর ডকুমেন্টস নিয়ে এলো তাহলে তো হবে না। আমরা চাই গরিবের খাদ্য যারা লুটে খাচ্ছে, আমাদের রাজ্যে এমন অনেক মানুষ আছেন যাদের রেশন কার্ড নেই, এমন অনেক মানুষ আছেন যাদের রেশন না দিয়ে তাদের নামে বেনামে কার্ড করে তৃণমূলের নেতারা ফুলে ফেঁপে উঠছে। একেবারে রেশন ডিলার থেকে তোমার গিয়ে খাদ্য দপ্তর পর্যন্ত, এমনকি আইএস অফিসারে যুক্ত। অন্তত একজনের নাম তো আমি জানি। আর অন্য আছে একজন অফিসার, তিনি বলেছেন যে না, তাকে সাইডলাইন করে দেওয়া হয়েছে, যে এই ক্রাইম সিন্ডিকেশনে যুক্ত হতে পারেনি। এইভাবে তো তৃণমূল সরকার চালাচ্ছে। ইয়েস প্লিজ। এবার স্কুলের পাঠ্যপুস্তকে ইন্ডিয়ার বদলে ভারত, এনসিইআরটি কমিটি ভারতের মানে ভারত উল্লেখ করার প্রস্তাব দিয়েছিল, এনসিইআরটি সেটা মেনে নিয়েছে। মানে আচ্ছা, স্কুলের পাঠ্যপুস্তকে রবীন্দ্রনাথ ঠাকুরকে যদি রবীন্দ্রনাথ টেগর বলে, তাতে কি রবীন্দ্রনাথের কবিতা পাল্টে যায়? রবীন্দ্র দর্শন পাল্টে যায়? এটা আলাদা কথা যে শান্তিনিকেতনে এখন রবীন্দ্রনাথের ছবির বদলে মোদির ছবি লাগিয়ে দিচ্ছে। রবি ঠাকুর বললেও কিছু অসুবিধা হয় না, আবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললে হয়। নামে কি এসে যায়? সংবিধানে বলা আছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। তাহলে এই যে আমি আবার বললাম মিশ্র সংস্কৃতির কথা, আমি যদি সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, তাতে কি দেশপ্রেম কমে যায়? তাকে দেশের প্রতি ভালোবাসা কমে যায়? যদি কেউ বলে মাতৃভূমি আর কেউ যদি বলে পিতৃভূমি, তাতেও কি জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী থেকে কমে যায়? কিন্তু আরএসএস, বিজেপি এটাই, তারা সবটাই হিন্দিয়াইজেশন
অ্যান্ড হিন্দুয়াইজেশন করতে চায়, এটা তার না, তার একটা অংশ। সেলিন্দা, বাকিপুরের নামে রেজিস্টার 95টা জায়গার 1632 কাঠা জমির সন্ধান পাওয়া গিয়েছে, যার ডিড ভ্যালু 100 কোটি টাকার বেশি। তুমি কেন পেনি ওয়াইজ অ্যান্ড পাউন্ড ফুলিশ হচ্ছ? এখন কাঠার হিসেব কেউ করে? একর্স অ্যান্ড হেক্টরসে তৃণমূলের নেতাদের জমি, এ তো একজন হয় কিংপিন নয় আলপিন। এই বারবার আমরা বলেছি এটা দুর্নীতিতন্ত্র একটা তৃণমূল তৈরি করেছে, নবান্ন থেকে, কালীঘাট থেকে। কাঠায় তো ছোটো ছোটো কাউন্সিলর আছে, আর তো কাউন্সিলর ছিল না। ডুয়ার্স থেকে পশ্চিম অংশ আমাদের বাংলার একর্স অ্যান্ড হেক্টরসে আমরা যে ল্যান্ড রিফর্ম করেছিলাম, লাঙল যার জমিদার বলেছিলাম, অপারেশন বর্গা করেছিলাম বামফ্রন্টের আমলে, যাদের জমি নেই তাদেরকে আমরা অ্যাবলিশন অফ ট্রিকাটেন্সি অ্যাক্ট করে হাওড়া এবং কলকাতায় বলেছিলাম ইন সেতু ডেভেলপমেন্ট হবে, যার যেখানে ঘর আছে সেই মালিক, জমিদারি প্রথা শেষ করেছিলাম। এখন তৃণমূল নতুন জমিদারি প্রথা চালু করেছে, রিভার্সাল অফ ল্যান্ড রিফর্ম। গরিব মানুষের জমি ক্রমাগত কেন্দ্রীভূত হচ্ছে এই দুর্নীতির টাকায় দুর্নীতিগ্রস্তদের কাছে। পুজো মিটতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে গুলি চলছে, মারা যাচ্ছে। মালদাতে একই ঘটনা, মালদাতে কংগ্রেস তৃণমূলের সংঘর্ষ, লাঠিচার্জ, গুলি চলেছে। কালকে কাংনিতে একই পরিস্থিতি, সেখানে হচ্ছে নির্দল কাউন্সিলরের বাড়িতে হামলা হয়েছে কাংনিতে, বেশ কয়েকজন আহত হয়েছে, সেখানে তৃণমূলের বিরুদ্ধে। আমি অন্তত প্রথমে একটু সন্তোষ প্রকাশ করি যে উৎসবের দিনগুলোতে বোমাবাজি বা গুলিগোলা হয়নি, সেরকম আশঙ্কা ছিল। কিন্তু উৎসব তো মেটেনি। আমাদের এখানে বিজয়ের পরে বিসর্জন এখনও হয়নি, এখনও মমতা ব্যানার্জি কার্নিভাল বাকি আছে। তারপরে এমনিও পাড়ায় পাড়ায় ক্লাবগুলোতে, পুজো কমিটিগুলোতে বিজয়া সম্মেলনী হয়। আমরা বিজয়া সম্মেলনী এই জন্যই হয়, উৎসব এই জন্য হয় যে উৎসব প্রাঙ্গণে জাত পাত ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে মানুষ একসঙ্গে চলে আসে। তো বিজেপি আর তৃণমূলের যে রাজনীতি, যদি আরএসএস অস্ত্র বিজয়া দশমীর দিনে যদি অস্ত্র পূজা করে, তৃণমূল সেই অস্ত্র যদি ব্যবহার করে, তাহলে তো গুলি গোলা খুনাখুনি তো হবেই। সেই পথে তো দেশটাকে নিয়ে যাওয়া হচ্ছে। NCERT committee comments replacing India with Bharat. But are like-minded. On the other hand, it is in the Constitution. I will just urge upon you and through you to the people of India, whether you go by the Constitution or by some this government-sponsored committees. The opening sentence of the Constitution says, "We the people," in the preface. So first is the people, and people of what? Which country? India, that is Bharat. India, that is Bharat. So why they are doing it? Because it's Hinduization and Hinduization. They want to create a Hindu Rashtra, and they want to make Hindi as a national language. They don't accept this diversity. We have many people, many languages, we have many religion, caste, subcaste, different traditions. India is as a whole embracing all this. According to Rabindranath Tagore, it's a huge ocean where so many tributaries have filled this with different streams. So these different streams of culture they don't accept, and that's why they are doing this. It's against the unity of the country, against the concept that India is standing for, and this is against the tradition, golden tradition that we have inherited from our 200 years of freedom struggle. Sir, in the cashbook query case on Moham Mitra, BJP now comes up and saying that Moham Mitra should resign from her post because what she has done by sharing the login credentials is a threat to national security. BJP is very famous for, or RSS also,
linking everything with the national security. When we talk about social security, they never talk about social security. They talk about national security. And what that national security means, they never discuss what happened to Balakot, what happened to Pulwama. Why they are not entering into debate of what the main issues is raised by the then governor of Jammu and Kashmir, Satyapal Malik. What's happening in Manipur, is it not a threat to national security? Village after village are burned down. Of course, it's unethical, immoral, illegal, and against the parliamentary procedure. Because when you are handed over a password, that condition is not transferable. If you are issued an iCard from your company, it says not transferable. So your ID and your password, and that again it has to be proved in exchange of anything or not. But its handing over itself is a crime. So you say crime. But as I told earlier also, this is the same BJP. When during 14th Lok Sabha, the then Speaker Somnath Chatterjee formed an ad hoc committee. When this Tehelka.com and Operation Cobra Post came, twice we formed a committee, and I had the opportunity to serve in those two committees, 5 committees. The BJP member, let Vijay Malhotra, gave a note of dissent. You can go through the Lok Sabha proceedings and the Lok Sabha records. Because BJP thought the cash for query is not a crime and Parliament should not take any action. The same ethics committee under the stewardship of Advani, Lalkrishna Advani, never met. When host of TMC and BJP members were caught red-handed while receiving money to influence the parliamentary procedures. It's a criminal offense. Why don't you say it's a criminal offense? But why so selective? These days, from election to the performance, in parliaments and assembly, unfortunately, big money plays role. And we want a system, electoral practices and election commission should ensure that money should not play havoc on our parliamentary democracy. প্রশ্ন করলে যে ভাষা প্রশ্ন করে উত্তর দেবো। বিজেপির একটা টুইটে হ্যাঁ দাবি করা হয়েছে যে ইন্ডিয়ান সিআইডি মানে শুভেন্দু অধিকারী দাবি করেছেন ইন্ডিয়ান সিআইডি আধিকারিকের বিরুদ্ধে সিবিআই তদন্ত হচ্ছে এবং তারা তো নাম করা সিআইডি আধিকারিক। এখন শুভেন্দু বলে তো এটা শুনে না, ছোটোবেলায় আমরা চোর পুলিশ খেলতাম, চোর ডাকাত পুলিশ দারোগা থাকতো। এখন শুভেন্দু আর অভিষেকের জামানায় শুধু চোর খেলা হয়। আর চোর কে খেলে? কেন্দ্রীয় পুলিশ আর রাজ্য পুলিশ, সিআইডি, সিবিআই, ইডি, সিবিআই। চিটফান্ড থেকে, নারদা.com থেকে এখন এইসব যেদিকে কেলেঙ্কারি হচ্ছে, প্রত্যেকেই দেখবে যে কুশীলবরা ইনভলভ, তারা নেতা বা বিরোধী নেতা, মন্ত্রী বা এমপি। আর মমতা ব্যানার্জি সেই কলকাতা পুলিশ কমিশনারকে যখন সিবিআই ধরতে এসেছিল, তখন কলকাতা পুলিশ, এখন দেখবে অভিষেককে কীরকম পাহারা দিচ্ছে কলকাতা পুলিশ। সবচেয়ে বেশি পাহারা কে পায় পশ্চিমবঙ্গে? কেন পায়? যাতে সিবিআই ইডি সিবিআইয়ের সঙ্গে রাজ্য পুলিশ সিআইডি যুদ্ধ হচ্ছে, কলকাতা পুলিশের যুদ্ধ হচ্ছে, এটা দেখানোর জন্য। এটা চোরেরা যখন নবান্নতে আর পার্লামেন্টে ঢুকে যায়, তখন এই অবস্থা হয়। ছোটোবেলার চোর পুলিশ ডাকাত দারোগার খেলার বদলে শুধু পুলিশ খেলা হয়, কেন্দ্রীয় পুলিশ, রাজ্য পুলিশ। সেলিমদা, 3 তারিখের ইনসাফ যাত্রা ও 7 তারিখের ব্রিগেডকে সামনে রেখে ডিওয়াইএফআই লক্ষ্মী ভান্ডার নিয়ে অর্থ সংগ্রহ। তোমরা এই যে ব্র্যান্ডিং করছো কেন? ওটা কি বলে? ভাঁড় বলে, ওটাকে ভাঁড় বলে। আর যারা এটাকে লক্ষ্মীর ভান্ডার বলে তাদেরকেও ভাঁড় বলে। আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি ওটা মাটির ভাঁড়, ওটাতে পয়সা জমা হয়, ওটাতে কালেক্ট করা হয়। এটা আমি যখন ছাত্র যুব আন্দোলন করতাম, তখনও যখন ছাত্র যুব আন্দোলন করতাম না, তখন স্টুডেন্টস হেলথম গড়ে উঠেছে ওই রকম মাটির ভাঁড় বাড়ি দিয়ে ছাত্রদের কাছ থেকে কালেকশন করা হতো। এখন অলক্ষীর জমা নামে সব কিছুকে তুমি লক্ষ্মীর নামে চালিয়ে দিচ্ছ। বলছি 27 তারিখে কার্নিভাল, কিন্তু যেখানে কার্নিভাল হবে সেখানে যারা
দীর্ঘদিন ধরে ধর্নায় বসে রয়েছে, পুলিশ তাদেরকে জানিয়ে দিয়েছে ছেড়ে দিতে হবে যায়, সেদিনকে অন্তত কেউ কোনো আন্দোলন করতে পারেনি। কার্নিভাল করা হয় কেন? রোম সাম্রাজ্যের পতন হয়েছিল কেন? দুনিয়া ভর সব সাম্রাজ্যের পতন কেন হয়? তারা মানুষের দারিদ্র্য, ক্ষুধা, রোগ ভোগ, বাসস্থান, তার সমস্যার সমাধান যখন করে না, তার বদলে মানুষকে মদ, মাৎসর্য, উৎসবে মাতিয়ে রাখে। উৎসব শেষে মানুষ আবার তার পেটের খিদের জ্বালা মনে করে, তার বেকার হাত দিকে তাকায় এবং সে মনে করে সে কিছু সৃষ্টি করতে পারত। আর এই জন্যই তুমি দেখবে রোমান সাম্রাজ্যের সময় এইরকম বড় বড় কার্নিভাল হতো, উৎসবে মাতিয়ে রাখা হতো, যাতে মানুষ তার দৈনন্দিন যে জীবনচর্যা এবং জীবনযাপন তাকে ভুলে যায় শুধু উদযাপনের মধ্যে দাঁড়িয়ে। তাহলে মুখ্যমন্ত্রী যখন কোটি কোটি টাকা খরচা করে উৎসবের শেষেও না হইয়া শেষ বলে উৎসব করবেন, কার্নিভাল করবেন, সেখানে যে ছেলে মেয়েরা যোগ্য, মেধা তালিকাভুক্ত, যাদের নাম কখনো প্যানেলে আছে, কখনো প্যানেল প্রকাশ করেনি, কখনো আপডেট করেনি ভ্যাকেন্সি, এবং স্কুল কলেজগুলো খালি, মাদ্রাসাগুলো খালি, যেখানে শিক্ষক নিয়োগ হচ্ছে না, আর কিছু কিছু জায়গায় যেখানে নিয়োগ হয়েছে সেগুলো দুর্নীতির দায় হয়েছে, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্যই তো আগে কার্নিভাল হতো। রেড রোডে হতো, কবে থেকে হলো? কবে থেকে হয়েছে কার্নিভাল রেড রোড থেকে? আমি জিজ্ঞেস করছি আপনাদের কাছে। কিন্তু ধর্না, প্রতিবাদ, গণতান্ত্রিক অধিকার দেশের স্বাধীনতার আগে থেকে, সংবিধান তৈরি হওয়ার আগে থেকে চলছে। ইংরেজি তখন চেয়েছিল যে এখন বড় লাট আসবেন, এখন ছোটো লাট ঘুরবেন, এখন মিছিল হবে না, এখন মিটিং হবে না। তারপরেও মিছিল হয়েছে, মিটিং হয়েছে, প্রতিবাদ হয়েছে। এই পুজোর দিনগুলোতে আমি একদিন গিয়েছিলাম, আপনারা নিজে সাক্ষী আছেন, প্রত্যেক উৎসবেই যাই, যখন সবাই আলোর রোশনাইতে, ঢাকের আওয়াজে আর এই উদ্বোধনের ঠেলায়, যখন এই আমাদের প্রজন্মের, তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের রোজগারের বিষয়, রুটি রুজির বিষয়কে ভুলিয়ে দিতে চাইছিল, তখনও তারা কিন্তু ধর্নায় ছিল বসে। এবং এটা এর আগে যখন মমতা ব্যানার্জি 100 দিনের কাজের টাকার নাম করে পঞ্চায়েত নির্বাচনের আগে আরেকটা কার্নিভাল করেছিলেন সরকারি খরচায়, পিডব্লিউডি টেন্ডার দিয়ে, আর অভিষেক যখন শহীদ মিনারে মঞ্চ সাজিয়ে বলেছিল ফাঁসিতে যাব, তখন ওখানে ডিএর নামে করে যখন যারা আন্দোলন করছিল এবং এই শিক্ষক নিয়োগের দুর্নীতির বিরুদ্ধে যারা ধর্ণা দিচ্ছিল নিয়োগের দাবিতে, তাদেরকে পুলিশ সরিয়ে দিতে বলেছিল। কিন্তু কোর্টে গিয়ে তারপরে তাদের অধিকার তারা প্রতিষ্ঠা করেছিল। আর এই ছেলেগুলোর কাছে তো টাকা পয়সা নেই, তা তো সব ব্যাপারে কোর্টে যেতে পারবে না। কিন্তু প্রতিবাদ চলবে, এই প্রতিবাদ আরও বড় হবে, রাজ্য জুড়ে হবে। আর যে ইনসাফ যাত্রা বলছো, এটা আসলে এই যাতে নিয়োগ হয় শূন্য পদে, সুষ্ঠুভাবে হয়, এবং বেকারির বিরুদ্ধে, বেকারির জ্বালা থেকে যাতে যুবদেরকে মুক্ত করা যায়, তার জন্য তো লড়াই গোটা রাজ্যে ছড়ানো হবে। আইপিসি অ্যাক্ট পরিবর্তনের জন্য বিল আসছে এবং ইতিমধ্যে ইন্ডিয়ার থেকে প্রতিবাদ জানানো। আচ্ছা, আমরা বলছি আইপিসি, ইন্ডিয়ান পেনাল কোড, আর সিআরপিসি, ক্রিমিনাল প্রসিজিওর কোড, সেটাকে লাগু করা হচ্ছে না, অপরাধীদের ধরা হচ্ছে না। আমরা বললাম চোর ধরো, জেল ভরো, তার মানে কী ছিল? দুর্নীতিগ্রস্তদেরকে যাতে আইপিসি ধারা অনুযায়ী ধরা হয়, ক্রিমিনাল প্রসিজিওর কোড অনুযায়ী ধরা হয়। কিন্তু এটা শুধু নাম পাল্টাচ্ছে, আর আমরা বলছি আইনের প্রয়োগ করো। নাম পাল্টে কী হবে? তাতে কি চুরি কমবে, দুর্নীতি কমবে? সেলিমদা, বিজেপির তরফ থেকে বলা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার এবং সল্টলেকের বিজে ব্লকের পুজো পুলিশ মাঝে মধ্যে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল। বিজেপি পক্ষে বলছি যথেষ্ট, আবার তুমি কেন বলছো তাদের পক্ষ নিয়ে? বলো। Opposition party have said that Ram Mandir in Ayodhya is being built under court order, but Prime Minister is taking the credit all for personal. যখন আজকে যিনি প্রধানমন্ত্রী, ইংলিশ না, when the present Prime Minister, current Prime Minister was working as an assistant in this Advani's infamed so-called Ram Rath Yatra,
which had a trail of communal violence, highest ever in this subcontinent. This current Prime Minister was having a role of assistant and announcement with a battery operated hand mic. Now if he wants to take the credit and sideline all Murli Manohar Joshi, Advani, Uma Bharati, you know, it's not only the BJP's Mark Darshak Mandalis are sidelined, it's not the court of law is sidelined, it's not the those people who did this Karsheva, they are sidelined. The whole country and history is being sidelined. Just he wants to hog the limelight. Nothing more, nothing less. At the last, the UN chief in a Security Council meeting have said that what has been happening to the Palestinians is sad, and the attack of Hamas that did not take place in vacuum. And Israel have said this, that he should resign because he has mentioned this line that Hamas attack has not taken place in vacuum. But comes if Israel says something. In the UN Security Council, the US proposal has been defeated. Only US came in rescue of Israel and vetoed it. Now, in the whole world, Israel and its master, United States of America, and their stooge stand isolated. The people, the peace-loving people, those who value freedom and human rights, they are all with Palestinians. It's not an issue between Israel and Hamas. It's an issue between two states, Israel and Palestine. From last 8 decades, whole world is saying that in Palestinian land, you have the right for 2 states. We want 2 sovereign states living side by side peacefully. Israel is trying to occupy it. So Israel is an occupying force. And as Indian, as the successor of the Indian freedom fighters, we are all for against colonialism, against occupying force, against repression. And that's why a section of RSS and the Pentagon-sponsored campaign and some media, of course, who just follow blindly the Western media, they wanted to play that it's Israel is defending itself. No occupant has a right to defend itself. What is the business of Israel in the Palestinian land, be it Gaza or West Bank? And if UN Security Council, if UN Secretary General, if the whole world is saying that Israel is an oppression, it's an oppression. And unfortunately, Mr. Modi again went against the spirit of all those India values and stand for freedom, human rights, and Palestinian cause. And that's why we are thankful after the public pressure, people's pressure, the External Affairs Ministry has come out with a, not corrigendum, but a statement, which is India's official position. So now RSS, or I should say Times Now, RSS, they are now in very difficult position. They raise certain hues and cries in favor of Israelis, but the government of India's position is what we value, that Palestinians have every right to live peacefully in a sovereign state and with its capital in East Jerusalem. বাংলা প্রশ্ন করলে আমি বাংলায় বলবো, উর্দু বললে উর্দু, হিন্দি, তামিল, যা বলো হয়। সরি, হ্যাঁ, এটা বলে দাও, প্রশ্ন করে দাও। Sir, I have a question that PM Modi said yesterday during the burning of Raman, it's not only the effigy but burning of all evils who is trying to divide the society on the basis of caste and religion. And we know who the evil is and who is dividing the society. Who has divided the people of Manipur? Who have divided the people of Mewat? Who have divided this country's people in the name of Rath Yatra? Who are dividing in the name of love jihad?
in the name of mob lynching, who are dividing Indian population in the name of food, dress, all these dividing force. And as Ravan had 10 heads, Dashanan, similarly RSS, BJP has 10 mouths. They should know what they are speaking. And we are for the victory of the truth over these evil forces. And in this country, this evil force is represented by the communal elements, and the leading the pack is the RSS and BJP. Thank you. Thank you. No, I have to catch a train. There's 4